আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে আলাপ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আপনি যে বিষয়ে আলাপটা শোনার জন্য এসেছেন, আমি আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা খুবই ছোট হবে, পুরো ভিডিও মন দিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমরা বাংলাদেশি বা বাংলাদেশের বাইরেও যে সমস্ত উঠতি বয়সের যুবক যারা আছেন, তারা কিন্তু উন্নত জীবনের জন্য সাধারণত ইউরোপের দেশ ইতালি বা প্যারিস, যে রাষ্ট্রই বলি না কারণ, বিশেষ করে ইউরোপের রাষ্ট্রে যাওয়ার আমাদের কিন্তু মানে প্রচুর পরিমাণ ইচ্ছা থাকে। কারণ বাংলাদেশের বেকারত্বের হার অনুযায়ী বা আমাদের জীবনযাত্রার মান অনুযায়ী বাইরের রাষ্ট্রের বা বিশেষ করে ইউরোপের রাষ্ট্রের জীবনযাত্রার মান যে কতটা উন্নত, সেটা যারা বিদেশে আছে বা যারা ইউরোপ ইতালিতে যারা আছে তারা কিন্তু জানে। আমার মনে হয় যে সাধারণত আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যারা কিনা ইউরোপে থাকেন, ইতালিতে থাকেন, বা হচ্ছে প্যারিসে থাকেন, মানে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যারা থাকেন তাদের সঙ্গে আমি কথা বলে দেখেছি যে তাদের ভাষ্য মতে আমরা বাংলাদেশে যারা আছি তারা প্রায় 100 বছর পিছিয়ে আছে। অর্থাৎ আমরা যদি এখন 2025 সালে থাকি, তারা আছে 2125 সালে। তো বুঝতে পারছেন যে আমাদের মধ্যে আসলে কতটা তফাৎ, যেখানে কালচার থেকে শুরু করে সংস্কৃতি সম্পূর্ণ আসলে আলাদা। দেশের অর্থনীতি বাংলাদেশের মানে যে কোনো দেশের অর্থনীতিই হচ্ছে সেই দেশের মূল মেরুদণ্ড। আমরা শুধু বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কতটুকু বাস্তব বা কতটুকু বাস্তবসম্মত এইটা আমার আসলে অনেক প্রশ্ন আছে মনে। তো সেই দিকে আজকে আর যাব না। আজকে যে কথাটা বলবো সেই কথাটা আসলে আপনাদের খুবই কাজে আসবে। যে অনেকেই জীবনযাত্রার মান ভালো করার জন্য বাংলাদেশ থেকে প্রথমে দুবাই যান, দুবাই থেকে মিশর, মিশর থেকে আলজারিয়া, আলজারিয়া থেকে আসলে লেবানন, লেবানন থেকে তিউনেশিয়া, তিউনেশিয়া থেকে যাচ্ছেন আপনি সেই ভূমধ্য সাগর পার করে দিয়ে ইতালিতে, স্বপ্নের শহর ইতালির রোম। তো এইখানে আমি কিছু কথা আসলে আজকে না বলে পারছি না, কারণ অনেকেই আসলে এই এই ধরনের রিস্ক, লাইফ রিস্ক নিচ্ছে যে লেবানন থেকে কিন্তু তারা ইউরোপের উদ্দেশ্যে যাচ্ছে, ইতালির উদ্দেশ্যে ভূমধ্য সাগর পার দিয়ে আসছে। এই যে মাঝখানের যে তাদের যে জীবনের জার্নিটা, সেটা নিয়ে আমি আজকে ছোট্ট একটু আলাপ আলোচনা করতে চাই, যেটা আপনার বাস্তবসম্মত বা আপনি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আমার এই কথা শোনার পরে আপনি 100 বার চিন্তা করবেন যে আপনাকে আপনার যাওয়া উচিত অথবা উচিত না। দেখেন, প্রথমে আপনারা বিদেশে এই লেবানন থেকে আসলে ইতালি কিভাবে যায় সেটা ছোট্ট করে একটা ধারণা দিব, বা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে মানে আমার ব্যক্তিগত বাস্তবতা না, আমার এক বন্ধুর বাস্তবতা। সে প্রথমে একটা দালালের মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় দুবাইতে যায়। দুবাই থেকে সে 5-7 দিন আসলে ট্যুরিস্ট ভিসায় কাটায়। তো প্রচুর ঘোরাঘুরি করার পরে দুবাই থেকে যায় হচ্ছে মিশরে। মিশর থেকে তাকে পাঠানো হয় আলজেরিয়ায়। আলজেরিয়া থেকে যখন সে আলজেরিয়ার বর্ডার ক্রস করে, এর মধ্যে অনেক গল্প আছে, সেটা বলতে গেলে প্রায় ভিডিও 2 ঘন্টা হয়ে যাবে। সো ওইটা নিয়ে আরেকদিন বলবো। যদি আপনারা এই ভিডিওতে রেসপন্স দেন তো পুরো ঘটনাটা বলবো, তো এখন জাস্ট সারমর্মটা বলতেছি। তো আলজেরিয়ার বর্ডার পার করার সময় আলজেরিয়ার আসলে সেনাবাহিনী কিন্তু তাদেরকে ধরে ফেলে, এবং তারা একসাথে প্রায় 30 জন ছিল। তো ধরে সেইখানে তো তাদেরকে জামাই আদর করা হয় না, মারকাট না, কারণ আলজেরিয়াতে আসলে কোনো গায়ে হাত ওরা তোলে না। জাস্ট আপনাকে একটা অধিবাসন কেন্দ্রে রাখবে, সেখানে 2-3 দিন রাখার পরে একটা ট্রাকে করে, যেভাবে গরু বা ছাগল যেভাবে ট্রাকে ভর্তি করা হয়, ওইভাবে অধিবাসী যারা আছে, যারা অবৈধভাবে যারা যায়, তাদেরকে ওইভাবে গাড়িতে উঠাই, এবং পরবর্তীতে ওই আলজেরিয়া থেকে এই যে মিশরের যে বর্ডার পর্যন্ত সেইখানে কিন্তু তাদেরকে ছেড়ে দিয়ে আসে। এবং অনেকেই কিন্তু ওই মিশর থেকে আবার ব্যাক করে চলে আসে। তো এর মধ্যে আরো দু একটা দেশ আছে, সেই দেশটার নাম হয়তো আমার এখন মনে পড়ছে না। তো সে আলজেরিয়ার বর্ডারে আসলে 3 বার ধরা পড়ে। তো 3 বার ধরা পড়ার পরে তারা মরুভূমি পার হয়ে কিন্তু তিউনেশিয়াতে যায়। তিউনেশিয়াতে যাওয়ার পরে সেখানকার দালালদের কাছে থাকে। আসলে আপনি যদি এই রাস্তায় যদি আপনি ইতালিতে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার দালালের মাধ্যম ধরতে হবে, এবং সেই দালালের মাধ্যম ধরার পরেও যে আপনি সহি সালামতে সেই আপনার স্বপ্নের দেশ ইউরোপের ইতালিতে যে যাবেন, এটা আসলে কোনো রকম কোনো গ্যারান্টি নেই। কারণ আমি ওর মুখে যতটুকু শুনেছি যে আহ আলজেরিয়ার পরে তিউনেশিয়া, তিউনেশিয়া থেকে যখন আপনি লেবাননে যাবেন, লেবাননে যাওয়ার পরে যদি আপনি মাফিয়াদের হাতে ধরা পড়েন, বা ওইখানকার দালাল চক্র যদি আপনার সঙ্গে একটু বেইমানি করে, তাহলে ভাই আপনার অবস্থা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, 12 ফুট বাই 12 ফুট একটা রুমের মধ্যে যদি একসঙ্গে 12 জন করে বা 8 জন করে রাখা হয়, এবং রাতে
আপনি দিনের বেলায় সকালে যে ঘুম থেকে উঠে যে নাস্তাটা করেন সেই একই রকম নাস্তা বা সেই পরিমাণ নাস্তা যদি আপনাকে 24 ঘন্টা দেওয়া হয়, আপনি ওইটাই খাবেন। আপনি কবে গোসল করছেন আপনার এটা আসলে মনে রাখার কোনো দরকার নেই, কারণ এখানে গোসলের কোনো সুব্যবস্থা কিন্তু আপনি পাবেন না। তো যারা এইটাকে বলে কিন্তু আরেকটা কথা, এটাকে বলে কিন্তু গেম ঘর। এখানে সাধারণত 5 থেকে 7 দিন রাখা হয় যারা এই বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে যারা যায়। আর তারা কিন্তু প্রথমে ওই লেবাননে যাওয়ার পরে যে দালালের মাধ্যমে যায় ওইখানে কিন্তু তাদের লোক জনবল ফিট করা থাকে বা মানে যে প্রস্তুতি থাকে তাদের। তো সেইখানে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে তাদেরকে রাখা হয়, ওটাকে বলে হচ্ছে গেম ঘর। বাংলাদেশে আপনারা হয়তো বা বিভিন্ন রকমের নিউজ পোর্টাল থেকে জানতে পেরেছেন যে গেম ঘর আসলে কি। তো সেই গেম ঘরে তাদেরকে রাখা হয় এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন এক চালান, মানে এটা সরাসরি মানব পাচারের সাথে জড়িত, আমি এটাকে কখনোই অ্যাপ্রিসিয়েট করি না। তারপরে একটা বোটের মাধ্যমে সবাইকে পার করানো হয় ভূমধ্য সাগর। তো একটা নৌকায় আপনি একটা সাগর পাড়ি দেবেন, সেখানে আপনার গন্তব্য মিনিমাম 40 ঘন্টা। আপনি এই 40 ঘন্টায় কি খাচ্ছেন কি না খাচ্ছেন, মানে যে এই 30 ঘন্টা অনেকেই আছে যে মানে কাঠ পোড়া রোদে এবং পানির তৃষ্ণায় কিন্তু অনেকেই মারা যায়, মাঝ সমুদ্রে মারা যায়। আবার যদি আপনার সমুদ্রের ঢেউ, ভূমধ্য সাগরের ঢেউ যদি আপনার নৌকাকে পানিতে তলিয়ে দেয়, আপনি পানিতে তলিয়েও মারা যেতে পারেন। তো আপনাকে যে রিস্কটা নিতে হবে এই রিস্কটা আসলে কারা নেয়? এই রিস্কটা তারাই নেয় যারা আসলে নিজের জীবনের উপরে অতিষ্ঠ। আমি মনে করি যে একজন সুস্থ সবল সাধারণ জ্ঞানের মস্তিষ্কের মানুষ কখনোই ভাই এই বিদেশ যাওয়ার জন্য অবৈধ পথ বেছে নেয় না। অবৈধভাবে বিদেশ যারা যায় তারা আসলে তাদের প্রাণের কোনো মায়া থাকে না বলে আমি মনে করি। এই যে বাই চান্স ভূমধ্য সাগরটা পার হচ্ছে, এই ভূমধ্য সাগরের মধ্যে যদি তার নৌকাটা বা স্পিড বোটটা যদি একবার ডুবে যায় তাহলে তো মৃত্যু নিশ্চিত। আপনি কত ঘন্টা সাঁতার কাটবেন, কত কত ঘন্টা পানির মধ্যে সার্ভাইভ করে থাকবেন। যেখানে স্পিড বোটে আপনাকে লেবানন থেকে ইতালি যেতে মিনিমাম 38 থেকে 40 ঘন্টা সময় লাগে, সেখানে আপনি ও মাঝ সমুদ্রে যদি আপনি তলিয়ে যান, আপনি কত সময় বা বেঁচে থাকতে পারবেন? কোনো উদ্ধারকারী নৌকায় যদি ওইখানে সবসময় সচরাচর থাকতো তাহলে তো মানুষজন এইভাবে অবৈধ পথে খুব সহজে ইতালি ঢুকতে পারতো না। এবং তারপরে যেটা হয়েছিল, আসলে মূল গল্পে ফেরত আসি, যে তারা প্রায় 40 ঘন্টা ধরে ভূমধ্য সাগর পার হয়। আমার ওই বন্ধু বলল যে আমার সামনে 3 জন মারা গেল, আমার সামনেই দেখ দেখ করতে করতে 3 জন মারা গেল এবং সেই 3 জনকে কিন্তু চ্যাংদোলা করে ধরে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। মানে ওইখানে জীবনের কোনো দামই নেই। আপনি যে একটা মানুষ, সেই মানুষের যে একটা ন্যূনতম দাম আপনি আমাদের দেশে পাবেন বা একজন নাগরিক হিসেবে আপনি যে দামটা পান, সেটা কিন্তু যারা এই মানব পাচারের সাথে জড়িত বা যারা এই অবৈধভাবে যারা বিদেশ যাদেরকে পাঠায়, যাদের মাধ্যমে যান আপনারা, তারা কিন্তু আপনাদেরকে সেই মানুষ বলে মনেই করবে না, বা চ্যাংদোলা করে বোট থেকে পানিতে ফেলে দিল। এবং লাস্ট পর্যন্ত যখন তারা ইতালির মাটিতে যে পৌঁছালো, সেখানে যে তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটা ছিল খুব সাময়িক সময়ের মধ্যে। তাদের এসে কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে অ্যারেস্ট করে নেয়। অ্যারেস্ট করার পর তাদেরকে 3 মাসের বা 6 মাসের এক একজনের বিভিন্ন ধরনের সাজার মেয়াদে জেল হয়। এবং জেল হওয়ার পরে কোর্ট থেকে রায় আসে যে এরা অধিবাসী হিসেবে ইতালিতে থাকবে, কাজ করবে। মানে ইতালির এটা একটা আইন বলতে পারেন, যেখানে আসলে অবৈধভাবে যদি কেউ যায় প্রথমে তার জেল হয়। অবশ্যই বাইরের রাষ্ট্রে আমাদের মতো পুলিশ ধরে নিয়ে দেয় দিয়ে পিটানি দেয়, ব্যাপারটা এমন না। বাইরের রাষ্ট্রের নিয়মটা সম্পূর্ণ আলাদা, ইউরোপের রাষ্ট্রের নিয়মটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, অনেক কষ্ট অনেক পরিশ্রম করার পরে লাইফ রিস্ক নিয়ে পরে যাওয়ার পরে আসলে আমার বন্ধুর বর্তমান জীবনের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাসে প্রায় 2.5 লক্ষ টাকা ও যেভাবেই হোক তার দেশে পাঠাচ্ছে। তো উন্নত জীবন যাপনের জন্য আসলে প্রবাস জীবনে যাওয়া উচিত। বাট এইভাবে নিজেকে কষ্ট দিয়ে লাইফ রিস্ক নিয়ে পরিবারকে আসলে টেনশনের মধ্যে রেখে বা নিজের জীবনের এত বড় একটা ঝুঁকি রেখে যেখানে পদে পদে মৃত্যু, তো আমার মনে হয় যে এই ধরনের রিস্ক নেওয়াটা নিতান্তই বোকামি। আপনার যদি হেডন থাকে, আপনি টাকা পয়সা জোগাড় করে সঠিক রাস্তায় সঠিক পন্থায় ইতালিতে যান অথবা ফ্রান্সে যান, যে কোনো রাষ্ট্রে যান ইউরোপের, সেখান থেকে আপনি নির্দ্বিধায় নিজ টেনশনে আসলে পরিবারের সবার মন ফুরফুরা মেজাজ রেখে আপনি যান। এই ধরনের আহ বেশ মানে বেআইনি ভাবে যে আসলে নিজের এবং পরিবারকে
টেনশন দেওয়ার আমার মনে হয় না কোনো যুক্তিসঙ্গত আছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা যাবেন অবশ্যই সাবধানে